প্রথম থেকে নির্বাচন হয়তো পেছানোর একটা অজুহাত হিসেবে সংস্কার শব্দটা ব্যবহার করেছে। সংস্কার, ন্যায় বিচার এগুলোকে নির্বাচনের মুখোমুখি করা হয়েছিল প্রথম থেকে, ধরেন পতনের পর থেকে এখন পর্যন্ত। তো এত সংস্কারমুখী যে দলটা নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছে, তারা তো এই নারী সংক্রান্ত অনেক কথাবার্তা বলেছেন, একজন নারী মনোনয়ন ওনারা দেননি। তো এইসব প্রশ্ন একজন নারী হিসেবে আমার মনে যাচ্ছে যে ওনারা কি করবেন, ওনাদের ইশতেহারে কি কি থাকবেন, এখনো যদি আমার ধারণা না থাকে তাহলে আদৌ কি ওনাদের কোনো সৎ উদ্দেশ্য আছে দেশের জন্য কিছু করা। সো এই ধরনের প্রশ্ন একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে যাচ্ছে এই পর্যায়ে। আর এই নির্বাচন রিলেটেড তো গণতন্ত্র বিরোধী বেশ কিছু শক্তি, আমি হয়তো নামগুলো নিলাম না, পাপিয়া আপা অলরেডি কয়েকটা নাম মেনশন করেছেন, যে প্রথম থেকে আপনি দেখবেন যে একটা নির্বাচনের তাৎপর্য, একটা ডেমোক্রেসিতে কি হওয়া উচিত, সেটাকে কিন্তু নানাভাবে আন্ডারমাইন করা হয়েছে। যে এই যে সংস্কার না নির্বাচন, ন্যায় বিচার না নির্বাচন, যে এগুলো মনে হয় যেন একটা আরেকটার প্রতিপক্ষ, মুখোমুখি দাঁড় করানো হয়েছে। কিন্তু এগুলো তো প্যারালিও চলতে পারে, এবং নির্বাচনকে তো আমরা 15 বছর আমরা কোনো নির্বাচন ঠিক মতো পাইনি। তো এই পর্যায়ে এসে আমরা নির্বাচনকে কিভাবে আন্ডারমাইন করতে পারি, আর যদি করার অজুহাত বা পায়তারা আমরা দেখতে পাই, আমি তো আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে কিছু শক্ত পদক্ষেপ নেবেন। তো এছাড়া আর আমার ন্যারেটিভ বিল্ডিং যে চেষ্টা করা হচ্ছে, যে কথায় কথায় ওনাদের ইচ্ছে মতো কিছু না হলেই ওনারা বলবেন নিরপেক্ষ না সরকার, নির্বাচন হবে না, এই জিনিসটাকেও তো একটু কঠোরভাবে অ্যাড্রেস করতে হবে সরকারের। মানে সব কিছু ওনাদের পছন্দ মতো না হলেই যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নেয়, ব্যাপারটা তো তা না। আপা, আরেকটি প্রশ্ন আপনাকে একটু যোগ করতে চাই। আপনি যেহেতু রাজনীতির বাইরের মানুষ, একজন সাধারণ নাগরিক, আমরাও সাধারণ মানুষ। নেপালের প্রধান উপদেষ্টা আজকে একটি কথা বলেছেন, সুশীলা কার্কি। তিনি বলেছেন নেপালকে বাংলাদেশের পথে যেতে দেয়া হবে না। সেখানেও কিন্তু 6 মাসের মধ্যে নির্বাচনের কথা। সুশীলা কার্কি এই কথাটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, কি বার্তা দিতে চেয়েছেন, যে বাংলাদেশের মতো পথে যেতে চান না? বাংলাদেশ তাহলে কোন পথে গেছে? যে আমি আশাবাদী মানুষ, সো আমি ভাবতে চাচ্ছি, বিশ্বাস করতে চাচ্ছি যে এখনো আমরা পুরোপুরি পথভ্রষ্ট হয়ে যাইনি। আমাদের একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু তাই বলে আমাদের কিন্তু রিল্যাক্সড হয়ে যাওয়ার পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। হবেই বলে আমরা বসে থাকবো না, কিন্তু সুশীলা কার্কি সুনির্দিষ্টভাবে একেবারে স্পেসিফাই করেছেন 2-3টি জায়গা, যেমন অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দেব না নেপালকে তারা, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলের যে আস্থা, বিশ্বাস, এই বিশ্বাস তিনি ভঙ্গ করতে চান না, দিতে চান না, এবং সঠিক সময়ে জনগণের অংশগ্রহণে একটি নির্বাচন দিতে চান, যাতে জনগণের মতামতের সঠিক প্রভাব বা সঠিক ফলাফল দৃশ্যমান হয়। একেবারে টু দি পয়েন্টে। তার মানে কি এই 3টি জায়গায় আমাদের প্রশ্নবিদ্ধ করে দিলেন না তিনি? কিছু দূর তো করেছে। সুশীলা কার্কির যেহেতু ডক্টর ইউনূসের প্যারামিটার অনেক উপরে গ্লোবাল র্যাঙ্কিং এ, আমরা যদি ধরে নেই, না এখানে আপনি জিনিসটা তো কিছু দূর লজিক্যাল, যুক্তিসঙ্গত তো কিছু কথা বলেছেন উনি। যেরকম নির্বাচনটা যদি আরো আগে হতো, তাহলে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতিটা আরো আগে নিয়ন্ত্রণে নেওয়া হতো। যেটা আমরা দেখেছি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু একেবারেই একটা পর্যায়ে নিয়ন্ত্রণে নিতে পারছিলেন না। এটা একটা দাবি দেওয়ার শহরের মতো হয়ে গেছিল। যখনই কিন্তু সবার মনে প্রশ্ন জেগেছে যে নির্বাচন হওয়ার জন্য যে পরিবেশটা দরকার, সেটা কি আদৌ ছিল কি না। তো এই নির্বাচনটা যদি আগে হতো, আমার বিশ্বাস পরিবেশ আরো ইউনিটি থাকতো বাংলাদেশে। রাজনৈতিক দলগুলো যে একটা ইউনিটির জায়গায় ছিল ঠিক পতনের পরপরই, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি এখন, সেটা বললেই চলে। এখন পুরোপুরি সাংঘর্ষিক একটা পরিবেশ হয়ে গেছে। সো নির্বাচনটা যদি আরো আগে হতো, এটা হয়তো সৃষ্টি হতো না। আর নির্বাচন নিয়ে তো আমরা অনেকেই প্রথম থেকে অনেক ধরনেরই কথা বলেছি, যে অ্যাট অল কস্ট নির্বাচন যাতে ডিরেইলড না হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অনেকজনের থেকেই তখন শুনেছি যে আমরা তো শুধু নির্বাচন দিতে আসিনি, আমরা সংস্কার করতে এসেছি। নির্বাচনই সমাধান, একমাত্র সমাধান না। কিন্তু এখানে আমি একটা কথা বলবো, যে কোনো সংস্কারই টেকসই করতে হলে আপনার নির্বাচিত সরকার দরকার।